আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায় ভারতবর্ষে যে উপজাতির মধ্যে মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে তা হলো মুন্ডা এবং খাসি। 2 ঋগ্বেদের অংশ হলো ভেকস্তুতি। 3 তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয় পাটলিপুত্রে। 4 বোধিবৃক্ষ হলো পিপল গাছ। 5 বেমানান হবে নানাঘাট। 6 সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করে। 9 জনটা এটা ভুল হয়ে গেছে, এটা উত্তর ভারতের হবে বার্যাবর্তের, আর দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেছিল। 7 বজ্রী গণরাজ্যের রাজধানী ছিল বৈশালী। 2 এর রায়তে আছে ঠিক না ভুল লেখো। বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল সংস্কৃত, এটা ভুল। 2 আছে শূন্যস্থান পূরণ। শকরাজ রুদ্রদামনের সম্পর্কে জানবার সবথেকে গুরুত্বপূর্ণ শিলালেখ জুনাগড়। 3 সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধনকে। 4 আদি বৈদিক সমাজের প্রধান সম্পদ ছিল গবাদি পশু। 5 জৈনদের শেষ 2 তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ আর মহাবীর। 6 নৃপতি কথার অর্থ মানুষের রক্ষাকারী। 7 কবে থেকে শকাব্দ গণনা শুরু হয়? 78 খ্রিস্টাব্দ থেকে। 3 এর রায়তে আছে ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় 2টি মহাকাব্যের নাম রামায়ণ এবং মহাভারত, এটা তোমাদের বই 49 পৃষ্ঠায় আছে। 2 আছে তীর্থঙ্কর বলতে কি বোঝায়? দিগম্বর কাকে বলা হতো? তো তীর্থঙ্কর বলতে কাকে বোঝায়, এটা আছে 69 পৃষ্ঠায়। এই যে জৈন ধর্ম ছিল অন্যতম প্রধান ধর্ম, জৈন ধর্মের এই যে প্রধান প্রচারককে বলা হতো, এই মানে এটা হচ্ছে জৈন ধর্ম, জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। আর তারপরে বৃষ্টিটা অংশ আছে যে দিগম্বর কাদের বলা হতো, এটা আছে এখানে যে মহাবীরের মতোই ভদ্রবাহু এবং তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, এই জন্য তাদেরকে দিগম্বর বলা হতো। মহাবীরের মতো ভদ্রবাহু এবং তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, এই জন্য তাদেরকে দিগম্বর বলা হয়। 3 রয়েছে হর্ষবর্ধন আর দ্বিতীয় পুলকেশীর লড়াইয়ের ফল কি হয়েছিল? হর্ষবর্ধনের সঙ্গে চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর লড়াই হয়েছিল। দুজনেই পশ্চিম উপকূলের বাণিজ্যিক বন্দরগুলি দখল করার চেষ্টা করেছিলেন। এই যুদ্ধের ফলাফল হর্ষবর্ধনের বিপক্ষে গিয়েছিল। আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির লেখা, তাতে বলা হয়েছে যুদ্ধে হর্ষের হর্ষ বা আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। 4 দিয়েছে কুষাণ কারা, এটা তোমাদের বইয়ের 97 পৃষ্ঠায় রয়েছে। 97 না 87, সরি ভুল বললাম, 87 মানে 87 পৃষ্ঠায়। মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায়। এরা এখনকার আফগানিস্তান এবং ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে পৌঁছায়। এদের মধ্যে ইউএজি গোষ্ঠী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই গোষ্ঠীর একটি শাখা ছিল জুসাং। তারা ব্যাকট্রিয়ার উপর অধিকার কায়েম করেছিল। এরাই ভারতের ইতিহাসে কুষাণ নামে পরিচিত। ধীরে ধীরে কুষাণরা এক বিরাট সাম্রাজ্য তৈরি করেছিলেন। 4 রায়তে আছে টিকালেখ ষোড়শ মহাজনপদ, এটা তোমাদের বইয়ের 65 পৃষ্ঠায় রয়েছে, 65 পেজে। জৈন আর বৌদ্ধ সাহিত্য জনপদ আর মহাজনপদের আলোচনা পাওয়া যায়। সেগুলি থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদের কথা জানা যায়। সেই সময় এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো। মহাজনপদগুলির মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একে অন্যের রাজ্য জয় করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে চাইতো। এইভাবে ক্রমে 16টা মহাজনপদ কমতে কমতে 4টে মহাজনপদে এসে দাঁড়ালো। এগুলো হলো অবন্তী, কৌশল এবং মগধ। এই 4টি মহাজনপদ আবার নিজেদের মধ্যে যুদ্ধ করত। তাদের মধ্যে শেষ পর্যন্ত মগধ সবথেকে শক্তিশালী হয়ে উঠেছিল। 16টি মহাজনপদের বেশিরভাগই ছিল আজকের মধ্য আর উত্তর ভারত অঞ্চলে। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমগ। এগুলো শর্ট কোশ্চেন আসে। গঙ্গা যমুনার উপত্যকাকে ভিত্তি করেই বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল। গঙ্গা নদীর উপত্যকা অঞ্চল ছিল সেই সময় ভারতীয় উপমহাদেশে রাজনীতির মূল কেন্দ্র। বিরাট গঙ্গা উপত্যকা ছিল একটি সমতল অঞ্চল, ফলে রাজ্য জয়ের ক্ষেত্রে প্রাকৃতিক বাধা ছিল না। যথেষ্ট বৃষ্টি হওয়ার ফলে পলিমাটির জমি ছিল উর্বর, চাষ হতো খুব ভালো। পাশাপাশি গভীর বনও ছিল। বনে কাঠ থেকে হাতি সবই পাওয়া যেত। নদীপথে যাতায়াত করার সুবিধা ছিল। এসবের ফলে ওই অঞ্চলের মহাজনপদগুলি শক্তিশালী হয়ে উঠেছিল। 4 2 নম্বর বলেছে পঞ্চমহাব্রত সম্পর্কে লেখো, এটা তোমাদের বইয়ের 70 পাতায় রয়েছে।
জৈন ধর্মে 4টি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলো হলো, এক হচ্ছে কোনো প্রাণী হত্যা না করা, 2 মিথ্যা কথা না বলা, 3 অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4 নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ এই 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি 4টিকে একসঙ্গে চতুর্জাম ব্রত বলা হয়। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন, তার মতে ব্রহ্মচর্য নীতি। তাহলে পঞ্চমহাব্রতের পঞ্চম নীতি হচ্ছে ব্রহ্মচর্য নীতি, জৈনদের মেনে চলা উচিত। এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয়। তিনি দিয়েছে কি কি কারণে মগধ শক্তিশালী জনপদ হয়ে উঠেছিল, এটা তোমাদের বইয়ের 66 পেজে রয়েছে। মগধ রাজ্য নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল, ফলে বাইরের আক্রমণ থেকে মগধ সহজেই বেঁচে যেতে পারত। গঙ্গা নদীর পলিমাটি ওই অঞ্চলে কৃষিজমিকে উর্বর করে তুলেছিল। মগধ অঞ্চলের ঘন বনগুলিতে অনেক হাতি পাওয়া যেত। সেই হাতিগুলি মগধের রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতেন। পাশাপাশি সেখানে অনেকগুলি লোহা আর তামার খনি ছিল, ফলে মগধের রাজারা সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারতেন। জল ও স্থলপথে মগধের বাণিজ্য চলত। এইসব সুবিধার ফলে মগধই শেষ পর্যন্ত সবথেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। 5-এর আয়তে আছে অশোকের ধর্ম সম্পর্কে লেখো, এটা তোমাদের বইয়ের 85 পৃষ্ঠায় রয়েছে। অশোকের ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ কিছু মিল দেখা যায়, তবু ধর্ম বৌদ্ধ ধর্ম নয়, কারণ অষ্টাঙ্গিক মার্গের মতো বিষয় অশোকের ধর্মে নেই। এমনকি তাতে নেই নির্বাণ লাভের কথাও। আসলে ধর্ম কতগুলো সামাজিক আচরণের ওপরই বেশি জোর দেয়। হিংসা না করার মূল কথা, প্রাণী হত্যা বন্ধ করার উপরে জোর দিয়েছিলেন অশোক। এমনকি শিকার ও মাছ ধরার উপরেও তিনি নিষেধ জারি করেন। অশোক ঘোষণা করেন এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না। এর পাশাপাশি দয়া, দান, সত্যকথন এইসব আচরণের কথা ধর্মে বলা হয়েছে। বাবা মা গুরুজনদের মেনে চলার কথাও ধর্মে বলা হয়েছে। এই উপদেশগুলো বিশেষ কারোর জন্যই নয়, সব মানুষের জন্যই অশোক তার ধর্মের কথা বলেন। অশোক প্রজাদের নিজের সন্তান বলেছিলেন, তাই মনে করা হতো প্রজারা পিতার মতো সম্রাটকে মানবে। সম্রাটকে মেনে চলাই ছিল মৌর্য শাসনের মূল ভিত। 2 দিয়েছে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, এটা তোমাদের বইয়ে 94 পৃষ্ঠায় রয়েছে। গুপ্ত সাম্রাজ্যের পর খ্রিস্টীয় 7ম শতকের বড় সাম্রাজ্য দেখা যায়নি। পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন সাম্রাজ্য গড়ার উদ্যোগ নিয়েছিলেন। গোড়ায় পুষ্যভূতিরা থানেশ্বর বা থানেশ্বরের শাসক ছিলেন। প্রভাকর বর্ধনের সময় থেকে পুষ্যভূতিদের ক্ষমতা বাড়তে থাকে। 605 খ্রিস্টাব্দ নাগাদ প্রভাকর বর্ধন মারা যান। তখন তার বড় ছেলে রাজ্যবর্ধন শাসনের দায়িত্ব পান। এদিকে কনৌজ মালব দ্বন্দ্বে কনৌজের রাজা গ্রহবর্মা মারা যান। তার সঙ্গে প্রভাকর বর্ধনের মেয়ে রাজ্যশ্রীর বিয়ে হয়েছিল। রাজ্যবর্ধন তখন মালবের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। মালব রাজা দেবগুপ্তের সহযোগী গৌড়ের রাজা শশাঙ্কের হাতে রাজ্যবর্ধনও মারা যান। তখন হর্ষ কনৌজ আর থানেশ্বর দুয়েরই শাসনভার নেন। 606 খ্রিস্টাব্দে হর্ষের সিংহাসনে বসার বছর থেকেই হর্ষাব্দ গণনা শুরু হয়। হর্ষবর্ধনের সঙ্গে সেই সময়ের অনেকগুলি রাজশক্তির সংঘাত হয়েছিল। মগধ জয় করে হর্ষ মগধরাজ উপাধি নিয়েছিলেন। শশাঙ্কের সঙ্গে হর্ষের বিরোধ ছিল অনেক দিনের, কিন্তু শশাঙ্ককে কখনোই হর্ষ সরাসরি হারাতে পারেননি। চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর সঙ্গেও হর্ষ সংঘাত হয়েছিল। পশ্চিম উপকূলের বাণিজ্যিক বন্দরের দখলের চেষ্টা দুজনেই করেছিলেন, তবে যুদ্ধের ফলাফল হর্ষের বিপক্ষে গেছিল। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন, তাতে স্পষ্ট বলা হয়েছে যুদ্ধে হর্ষের হর্ষ বা আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। অনেক সামরিক অভিযান করলেও হর্ষের সব অভিযান সফল হয়নি। হর্ষকে সকলোত্তর পথনাথ বা উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে, কিন্তু আদতে সমস্ত উত্তর ভারতে হর্ষের শাসন ছিল বলে মনে হয় না। তবে উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসাবে হর্ষবর্ধনই সবথেকে বিখ্যাত। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। শাসন ব্যবস্থার প্রধান ব্যক্তি ছিলেন হর্ষবর্ধন নিজে। তাকে সাহায্য করত মন্ত্রী পরিষদ। এছাড়াও অমাত্যদের হাতে রাজকাজের দায়িত্ব থাকত। টানা যুদ্ধ করে চলার কারণে হর্ষের সেনাবাহিনীও ছিল বিরাট। এই সমস্ত শাসন কাজের জন্য দরকারি সম্পদাস্ত কর থেকে জমিতে উৎপাদিত ফসলের 1/6 কর নেওয়া হতো। তাছাড়া বণিকদের থেকে কর আদায় করা হতো। ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমি দান করা হতো। প্রাদেশিক শাসনের ক্ষেত্রে গুপ্ত শাসনের কাঠামোই হর্ষের আমলেও দেখা যায়। সম্ভবত শাসনের কাজ চালানোর জন্য মন্ত্রীদের নিয়ে গড়ে ওঠা একটি পরিষদ তাকে সাহায্য করত। দূরের প্রদেশগুলি শাসন করতেন সামন্ত রাজা বা রাজার কোনো প্রতিনিধি। প্রতিটি প্রদেশ বা ভুক্তি কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। শাসন ব্যবস্থার সবচাইতে নিচে ছিল গ্রামগুলি।
হর্ষের মৃত্যুর পর পুষ্যভূতি শাসন লোপ পায়। বিভিন্ন ছোট ছোট শাসকেরা হর্ষের অধীনে বিভিন্ন এলাকা দখল করে নেয়। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।